রবিবার মোদীর মন্ত্রিসভার শপথ হয়ে গিয়েছে, তারপর লোকসভার স্পিকারের পদ নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। হঠাৎ করে এই টানাপোড়েন কেন শুরু হয়েছে আর সেই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছে দ্য ওয়ার্ল্ড এডিটর শঙ্খদীপ দাস। দাদা, আপনার থেকে প্রথমেই জানতে চাইবো, এই লোকসভার স্পিকারের পদ নিয়ে এত মোহ কেন সকলের মধ্যে? দেখো, লোকসভা স্পিকারের পদ নিয়ে এর আগে আমরা এতটা মোহ দেখিনি। এটা হচ্ছে গত 10-12 বছরের ফেনোমেনন। তার কারণ হচ্ছে যে আমরা রিসেন্ট টাইমসে কি দেখেছি, যে আঞ্চলিক দলগুলোর একটা ভেঙে দেওয়ার প্রক্রিয়া। মহারাষ্ট্রে শিবসেনা ছিল বিজেপির শরিক দল, বহুদিনের শরিক দল ছিল শিবসেনা, কিন্তু সেই শিবসেনাকে যে ভাঙা, তার পেছনে বিজেপি ইনস্ট্রুমেন্টাল ছিল বলে অভিযোগ কেন, এটা এখন খোলা খাতার মতনই। তার ফলে হচ্ছে যে, বা ধরো তুমি পশ্চিমবঙ্গে দেখো, পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ভেঙেছে তৃণমূল ভেঙেছে বলে না, তৃণমূল বলে যে কংগ্রেসের বিধায়করা অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিয়েছে। কিন্তু এই যে ছোট দলকে ভাঙা বা সুযোগ বুঝে যে বড় দলের যে পশ্চিম রাজ্যের ইউনিটকে ভাঙা, এর একটা প্রবণতা, দল ভাঙা করার একটা প্রবণতা তৈরি হয়েছে। তার ফলে ছোট দলগুলো না, আঞ্চলিক শক্তিগুলো, তারা একটা ইনসিকিউরিটির মধ্যে আছে। তারা মনে করে যে স্পিকারের পোস্টটা যদি পেয়ে যাই, তাহলে অন্তত এই ভাঙনটা ঠেকাতে পারবো। কিভাবে ভাঙন ঠেকাতে পারবো, তার দুটো তিনটে আমি তোমার নমুনা দিচ্ছি। ধরো 2016 সালে পশ্চিমবঙ্গে তৃণমূল 45খানা সিট জিতেছিল, কংগ্রেস 45খানা সিট জিতেছিল। তারপরে কি হলো, কংগ্রেসের গুচ্ছ বিধায়ক তৃণমূলে যোগ দিলেন। তখন আব্দুল মান্নানরা কি করলেন, যে তাদের ডিসকোয়ালিফিকেশনের জন্য চিঠি লিখলেন, যে এভাবে দল ভাঙার জন্য চিঠি লিখলেন স্পিকারের কাছে। স্পিকারের টেবিলে সেই চিঠি পড়েই রইল। ঠিক আছে। আবার এই দেখো যে পশ্চিমবঙ্গে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী তৃণমূলের দুজন সাংসদ ছিলেন, তারা বিজেপিতে ওরকম সরাসরিভাবে যোগদান করলেন না, কিন্তু নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় চলে গেলেন। শুভেন্দু বিজেপিতে জয়েন করার পর থেকে তারা কিন্তু তৃণমূল থেকে অলমোস্ট ডিট্যাচ ছিলেন। তারপরে তৃণমূল কি করলো, তৃণমূল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে চিঠি লিখে বললো যে এদেরকে ডিসকোয়ালিফাই করা হবে। কিন্তু ওম বিড়লার টেবিলে সেই চিঠি কিন্তু 2024 লোকসভা ভোট পর্যন্ত পড়েই রইল, ঠান্ডা করে চলে যাওয়ার মতো। তাদের সাংসদ পদ কিন্তু আর গেল না। তারপরে হচ্ছে স্পিকার হচ্ছে যে হাউসের কাস্টোডিয়ান, যে কোনো হাউসে আইনসভার কাস্টোডিয়ান, তার একটা বিপুল ক্ষমতা রয়েছে। তো এখন যে এনডিএ শরিক দল, ছোট শরিক দল টিডিপি বা জেডিইউ, তারা স্পিকারের পদ এই কারণেই চাইছে, তার কারণ হচ্ছে কোনোভাবে যদি তাদের দলটা ভাঙানোর চেষ্টা হয়, তাহলে তারা রুখে দিতে পারবেন। এখন এটা দুটো দিক আছে। একটা ইতিহাস হলো যে চন্দ্রবাবু নাইডুও জানেন যে বিজেপি কিভাবে শিবসেনা ভেঙেছে। ঠিক আছে। তো আগামী দিনে বিজেপি টিডিপি ভাঙার চেষ্টা করবে না কে বলতে পারে। দুই, অন্ধ্রপ্রদেশেও জগনমোহন রেড্ডি এবারে ভোটে গোহারা হেরে গেলেও জগনমোহনের কিন্তু প্রবল শক্তি আছে। এক তো হচ্ছে তার অর্গানাইজেশনাল স্ট্রেংথ আছে, দুই হচ্ছে যে ব্যক্তিগতভাবে জগনেরও কিন্তু আর্থিক সামর্থ্য অনেক। ঠিক আছে। তার ফলে যদি জগনমোহন রেড্ডি কালকে চন্দ্রবাবু নাইডুর এমপিদের ভেঙে দেওয়ার চেষ্টা করেন, সেটাও ঠেকানোর চেষ্টা করুন। তো এই দুটো কারণে টিডিপি স্পিকারের পোস্ট চাইছে। আর বিজেপি বড় শরিক দল, বিজেপির কাছে কি হয়ে গেছে, বিজেপি হয়তো নর্মালি স্পিকার পদ ছেড়ে দিতে পারত, কিন্তু বিজেপি দেখাতে চায় যে এই দল শরিকদের, এই সরকার শরিকদের উপর নির্ভরশীল হলেও এমন নয় যে শরিকদের সব কথা আমি মেনে নেব। আমি লার্জেস্ট পার্টি, শুধুমাত্র জোটের মধ্যে নয়, এনডিএ জোটের মধ্যে নয়, আমি 543টা যে আসন, তার মধ্যে যে ভোটাভুটি হচ্ছে লোকসভা, তার মধ্যে আমি লার্জেস্ট পার্টি হিসেবে নির্বাচিত হয়েছি। সুতরাং লোকসভার মধ্যে যেখানে বিজেপি লার্জেস্ট পার্টি, সেখানে অবভিয়াসলি বিজেপি থেকেই স্পিকার হওয়া উচিত, এটা বিজেপির আর্গুমেন্ট। কিন্তু জেডিইউ এবং টিডিপি ওই কারণেই স্পিকারের পদ চায়, যাতে করে তারা তাদের ইন্টারেস্টকে সুরক্ষিত রাখতে পারে। এখানে একটা জিনিস মজার বলে রাখা উচিত, সেটা হচ্ছে টিডিপি এই যে স্পিকারের পোস্ট চাইছে, সেটা ওদের একটা লিগ্যাসিও আছে। লিগ্যাসি ইন দ্য সেন্স যে অতীতে যখন বাজপেয়ী সরকার তৈরি হয়, তখনও টিডিপি সরকারে, তখন টিডিপি শরিক দল ছিল, কিন্তু টিডিপি বাইরে থেকে সমর্থন দিয়েছিল। টিডিপি কিন্তু সরকারে কোনো মন্ত্রী রাখতে চায়নি। ঠিক আছে। টিডিপি বলেছিল আমার শুধু স্পিকার থাক, বাজপেয়ী মেনে নিয়েছিলেন। তখনও কিন্তু বিজেপি লার্জেস্ট পার্টি ছিল, কিন্তু বাজপেয়ী মেনে নিয়েছিলেন টিডিপির শর্ত, এবং লোকসভায় টিডিপিরই স্পিকার ছিলেন বালাযোগী। তো বালাযোগী পরে দুর্ঘটনায় মারা যান, সেটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। তো আজকে টিডিপি বলছেন যে তখন বাজপেয়ী, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী যদি আমাদের স্পিকার পদ ছেড়ে দিতে পারেন, তাহলে এখন কেন নরেন্দ্র মোদী, অমিত শাহ থাকছেন না? তো সেই কারণে এখন টিডিপি
ওই স্পিকারের পোস্টটা নিয়ে টানাটানি শুরু করেছে। এই প্রসঙ্গে একটা বিষয় জানতে চাইবো, এটা কি পুরোটাই কার ক্ষমতা বেশি এইটার জন্য করা হচ্ছে? না না না, কার ক্ষমতা বেশি একেবারেই নয়। দেখো, স্পিকারের পোস্টটা আমি বারবার বলছি যে যে কোনো আইনসভায়, মানে লোকসভা হোক বা রাজ্য বিধানসভা হোক, স্পিকার মানে ক্ষমতা সবচেয়ে বেশি, ঠিক আছে? তো আগে কি হতো, আগে একটা ঐতিহ্য এবং একটা মর্যাদা, এই কারণে যে কোনো পার্টি চাইতো তার পার্টি থেকে স্পিকার হোক। এখন সেই ব্যাপারটা পার্সপেক্টিভটাই টোটাল চেঞ্জ হয়ে গেছে। এখন ওই একটা ভীতি কাজ করছে গত 10 বছর ধরে, এই যে ভাঙাচোরার যে প্রবণতা তৈরি হয়েছে, এর দল ভেঙে দাও, ওর দল ভেঙে দাও, সেই জায়গা থেকে একটা নিজের প্রোটেকশনের জন্য এটা চাইছে। একটা কথা তুমি মনে রাখবে যে টিডিপির মতো পার্টি, মানে তেলুগু দেশম বা কোনো আঞ্চলিক দল, ইভেন নীতিশ কুমারও, তারা কিন্তু তাদের দল থেকে কেন্দ্রে কে মন্ত্রী হলো বা কত বড় মঞ্চক পেল খুব বদারেশন থাকে না। নাম্বার অফ ক্যাবিনেটের নাম্বার অফ পোস্ট নিয়ে তাদের একটা থাকে যে আমার এতগুলো মন্ত্রী আছে, কিন্তু একজন বড় মন্ত্রী করতে এরা কেউ চায় না। তার কারণ হচ্ছে যে তারাই তো পাওয়ার সেন্টার। আঞ্চলিক পার্টি হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। চন্দ্রবাবু নাইডু পার্টি তেলুগু দেশম চন্দ্রবাবু নাইডু কেন্দ্রিক। তো চন্দ্রবাবু নাইডু চাইবে না তার পার্টি কেউ কোনো একজন নেতা দিল্লিতে একটা পাওয়ার সেন্টার হয়ে যাক, ঠিক আছে? তুমি দেখবে যখন তৃণমূল কংগ্রেস কেন্দ্রে ইউপিএ সরকারের শরিক ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে রেলমন্ত্রী, আর বাকি সব কিন্তু এমওএস, বাকি 6 জন এমওএস। কোনো ক্যাবিনেট উনি নেননি, বরঞ্চ বেশি সংখ্যক এমওএস নিয়েছেন যাতে করে অনেককে অ্যাকোমোডেট করতে পারেন, কিন্তু কোনো বড় মন্ত্রী নেননি যাতে করে তিনি না নিজে পাওয়ার সেন্টার হয়ে যান। তুমি দেখবে যে তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে যান, উনি রেলমন্ত্রী করেছিলেন দীনেশ ত্রিবেদীকে। তো দীনেশ ত্রিবেদী নিজের মতো করে বাজেট তৈরি করতে শুরু করেছেন। তার মানে কি, দীনেশ ত্রিবেদী একটা পাওয়ার সেন্টার হয়ে যাচ্ছে। তো মমতা দীনেশ ত্রিবেদীকে অচিরেই সরিয়ে দেন, মুকুল রায়কে রেলমন্ত্রী করে দেন। তো ফলে আঞ্চলিক পার্টির কাছে একটা সবসময় থ্রেট থাকে যে তার পার্টির কোনো নেতাকে সে দিল্লিতে একটা পাওয়ার সেন্টার হতে দেয় না। ফলে সে চায় না যে দিল্লিতে সে একটা বড় মন্ত্রী হোক, একটা বিশাল তার একটা অড়া হোক, এরকম কেউ চায় না। ওই জন্য তুমি দেখবে যে তেলুগু দেশম এবং জেডিইউ তারা অনেক বেশি এই যে জোট তৈরি হয়েছে বিজেপির সঙ্গে, যে টিডিপি জেডিইউ শিবসেনা যে জোট তৈরি হয়েছে, এরা দেখবে সবসময় হচ্ছে যে জোটের শর্ত হিসেবে রাজ্যের ইন্টারেস্ট, বিহারের ইন্টারেস্ট, অন্ধ্রের ইন্টারেস্ট, এসব নিয়ে বেশি দর কষাকষি করবে রাদার দ্যান ক্যাবিনেট বার্থ, ঠিক আছে? নাম্বার অফ ক্যাবিনেট বার্থ বেশি চাইতে পারে, এমওএস 4টে এমওএস হয়ে গেল, 5টা এমওএস হয়ে গেল, কিন্তু বড় দপ্তর, বড় মন্ত্রী কেউ চাইবে না। কারণ কেউ চায় না তার পার্টির অন্য কেউ দিল্লিতে পাওয়ার সেন্টার। তাহলে কি একই স্ট্র্যাটেজিতে চলছেন চন্দ্রবাবু? একেবারেই তাই। এবং তুমি দেখো ক্যাবিনেট নিয়ে কোনো গন্ডগোল নেই, গন্ডগোলটা এখন শুধু স্পিকারের পোস্ট নিয়ে। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত স্পিকারের পোস্ট কোন পার্টি পায়, বিজেপি নাকি বিজেপি কোনো শরিক দল। একদমই সেদিকে আমাদের নজর থাকবে। এই লোকসভার স্পিকারের পদে কে বসছেন আলটিমেটলি, সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।